ভূঁইয়া মঞ্জিল আলোকিত করে রাখে তাদের ৫ জন চোখের মণি, ২ রাজপুত্র আর ৩ রাজকন্যা। তবে ৫ জনের মধ্যে পরিবারের সবচেয়ে আদরের সন্তান হলো তুবা। সে সব সে পরিবারের সবচাইতে ছোট সদস্য। ছোট হওয়ার সুবাদে প্রত্যেকের আদরের বেশি ভাগ বসায়। এই যেমন বাড়ির বড় কর্তা জামাল সাহেব নিজের ২ ছেলে মেয়ের চাইতে তুবাকে বেশি আদর করেন। তার মতে তুবা নাকি ওনার মায়ের চেহারা পেয়েছে। ওকে দেখলেই মা মা অনুভূতি হয়। তাই ভালোবাসা, আদর, স্নেহ তুলনামূলক বেশি প্রকাশ পায়। তুবা জন্ম থেকেই বাবা মায়ের চেয়ে বেশি বড় চাচার কাছেই থেকেছে। তবে এই ছোট্ট তুবা শুরু থেকেই ছিল কৌশিক ভাইয়ের বিশাল বড় ভক্ত। কৌশিক ভাই ছাড়া সে যেন কিছুই বোঝে না। বড় ভাই কিনা, এজন্য কৌশিকের পেছনে সবসময় ঘুরঘুর করতো। হাতে পুতুল নিয়ে ছুটে যেত কৌশিকের কাছে খেলতে। ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দিত কৌশিকের ঘরেই। মাঝে মাঝে বায়না ধরতো কৌশিক ভাইয়ের সাথে ঘুমানোর। গলা জড়িয়ে ধরে কান্নাকাটি করতো কৌশিক ভাইয়ের সাথে ঘুমাবে বলে। বাচ্চা মেয়েটা জেদের কাছে হার মেনে তাওহিদ সাহেব রাতেও মেয়েকে রেখে আসতেন জামাল সাহেবের ঘরে। এইভাবে ধীরে ধীরে তুবা যেন কৌশিকের অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছিল। কিন্তু শুরুর দিকে সম্পর্কটা ছিল একদম স্বাভাবিক। আর ৫টা কাজিনদের মতো ওদের সম্পর্কও ছিল নর্মাল। তবে সর্বনাশের সূত্রপাত হয়েছিল সেদিন। জামাল সাহেবের দুঃসম্পর্কের আত্মীয় তার মেয়েতে তার মেয়ের বিয়েতে পুরো ভূঁইয়া পরিবারকে দাওয়াত করেছিলেন। সেই দিন তুবা প্রথম শাড়ি পরার বায়না ধরেছিল। অনেক জোড়াজুড়ি করে ছোট্ট দেহে একখানা লাল রঙের শাড়িতে জড়িয়েছিল। এরপর ছুটে গিয়েছিল কৌশিকের কাছে। প্রচণ্ড উত্তেজনা নিয়ে জিজ্ঞেস করেছিল, আমাকে কেমন লাগছে কৌশিক ভাই? কৌশিক শার্টের বোতাম লাগাতে গিয়ে এক পলক তাকিয়েছিল শুধু। এই তাকানোই কৌশিকের জীবনে সবচেয়ে বড় সর্বনাশ ডেকে আনলো। শাড়ি পরিহিত ১০ বছর বয়সী তুবা নাড়িয়ে দিয়েছিল কৌশিকের কিশোর মন। তুবার দেহের গড়নে পরিপূর্ণ নারীর ছাপ তখনও আসেনি। তবুও থমকে গিয়েছিল কৌশিকের চোখজোড়া, আটকে গিয়েছিল শ্বাস প্রশ্বাস। কৌশিক তখন সদ্য ১৮তে পা দিয়েছে। যৌবনের শুরু। চোখের মণিতে তখন রংধনুর ৭ রং। চেহারায় নব্য পুরুষত্বের ছোঁয়া। চোখে মুখে অল্প স্বল্প গাম্ভীর্য আসছে মাত্র। মনটা তখন ছিল পাখিদের মতো স্বাধীন, উড়ে উড়ে বিভিন্ন ডালে বসার সময়। কিন্তু কৌশিক তখন আটকে গিয়েছিল তুবা নামক একটি মাত্র ডালে। হাঁসফাঁস করতে করতে ছেলেটা দম বন্ধ হয়ে যাওয়ার দশা। শার্টের বোতাম লাগানো হাত দুটোও থরথরিয়ে কাঁপছে। নতুন অনুভূতি ভেঙে চুরে গুড়িয়ে দিচ্ছে কৌশিকের কিশোর মন। এই নতুন অনুভূতি থেকে পালাতে সেদিন প্রথম নজর লুকিয়েছিল কৌশিক। শুধু ছোট্ট করে বলেছিল, খুব বাজে লাগছে, একদম পচা। আর কোনোদিন শাড়ি পরবি না। ব্যাস। দুবার ছোট্ট মনটা ভেঙে দিতে এতটুকুই যথেষ্ট ছিল। কৌশিকের থেকে নেগেটিভ মন্তব্য পেয়ে দুবার সে কি কান্না। কাঁদতে কাঁদতে চোখ মুখ ফুলিয়ে ফেলেছিল মেয়েটা। কেউ মেয়েটার কান্না থামাতে পারল না। শেষমেশ কৌশিক তুবাকে নিয়ে ঘুরতে যাওয়ার পর তুবা কান্না থামিয়েছিল। এভাবেই সময় গড়ালো। দিন এগিয়ে গেল। ধীরে ধীরে সবাই বড় হতে লাগলো। সেই সাথে গাঢ় হলো দুজন মানুষের মনের অনুভূতি। তুবা কৌশিকের প্রতি আরও বেশি টান অনুভব করতে লাগলো। শুরুটা ভাই বোন হিসেবে হলেও এখন সিচুয়েশন বদলে গেছে। তুবার কৌশিককে ভালো লাগে। কৌশিকের সান্নিধ্য তুবার সবচেয়ে পছন্দের। কৌশিক আশেপাশে থাকলে তুবা অদ্ভুত প্রশান্তি অনুভব করে। চারিদিকে খুশি ছড়িয়ে পড়ে। তুবা সর্বক্ষণ কৌশিককে লুকিয়ে লুকিয়ে দেখে। কখনো খেতে বসে তো কখনো পড়তে বসে। কৌশিকের হাঁটা চলা, কথা বলা, খাবার খাওয়া, এমনকি পানি খাওয়ার স্টাইলও তুবাকে মুগ্ধ করে। এই মুগ্ধতা দিনকে দিন বেড়েই চলেছে, কমার কোনো নামই নিচ্ছে না। সেই অনুভূতিগুলোও দিন দিন গাঢ় হচ্ছে। তুবা বেশ বুঝতে পারছে তার ভালো লাগা দিন দিন ভালোবাসায় রূপ নিচ্ছে। কিন্তু কৌশিক ভাইয়ের মনে কী আছে সেটা বুঝতে তুবা অক্ষম। আর এই অক্ষমতাই তুবার মনের সবচেয়ে বড় শত্রু। ৫ তলা বিশিষ্ট বিল্ডিংয়ের ৫ম তলার ক্যান্টিনে বসে এসব হাবিজাবি ভাবছিল তুবা। এক হাত গালে রেখে অন্য হাতে বার্গার। তুবাকে খাওয়া বাদ দিয়ে আপন মনে ভাবতে দেখে হালকা ধাক্কা দিল রিয়া। বার্গারের একটা বাইট চিবোতে চিবোতে বলল, খাওয়া বাদ দিয়ে কি ভাবছিস রে? তুবা তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠল। সামনে তাকাতেই দেখতে পেল ৬ জোড়া শকুনের চোখ তুবার দিকে তাকিয়ে আছে। অফ পিরিয়ডে তুবা, রিয়া, নীরব আর রিমি ক্যান্টিনে এসেছে কিছু খেতে। তুবা, নীরব, রিমি বর্তমান ১০ম শ্রেণীতে পড়ে। রিয়া এবার ইন্টার পরীক্ষা দেবে। কৌশিক আর মৌমিতা আবার মাস্টার্সে ভর্তি হয়েছে। তুবাদের স্কুল আর রিয়ার কলেজ একসাথেই। মাঝখানে বড় একটা মাঠ। মাঠের এক পাশে হাই স্কুল আর অপর পাশে কলেজ। আর মেইন রোডের অপোজিটে কৌশিক, মৌমিতার ভার্সিটি। তুবা সবার নজর উপেক্ষা করে নড়ে চড়ে বসল। হাতের বার্গারে একটা কামড় বসিয়ে অরুচি নিয়ে চিবোতে চিবোতে বলল, আজকাল কেমন জানি কিছুই ভালো লাগে না। অদ্ভুত কিছু অনুভূতি অনুভব হয় আপু।
তুবার কথা শুনে ভ্রুকুচকে তাকালো রিয়া, কৌতূহল নিয়ে প্রশ্ন করল। কেন কেন, কি হয়েছে? তুবা মুখ খুলল কিছু বলতে, কিন্তু পরপরই থেমে গেল। মাথায় হাজারটা চিন্তা জেঁকে বসলো। মনের নব্য অনুভূতি কি সবার সামনে প্রকাশ করা ঠিক হবে? সবাইকে বলা কি উচিত হবে যে তুবা কৌশিক ভাইকে পছন্দ করে? কৌশিক ভাইকে নিয়ে ওর মনে নতুন নতুন কিছু অনুভূতি সৃষ্টি হয়েছে। বেশ কিছুদিন ধরে এই অনুভূতিই তুবাকে জ্বালাতন করছে। বলাটা কি ঠিক হবে? এসব শুনে ওরা আবার রাগ করবে না তো? বলবো কি বলবো না, এই দ্বন্দ্বের মাঝেই সেখানে আগমন ঘটল রাইমার। সে আবার রিয়ার ক্লাসমেট। একসাথেই দুজন পরীক্ষা দেবে এবার। রাইমা এসেই সোজা দুবার পাশের চেয়ারে ধপ করে বসে পড়ল। দুই হাত ডলতে ডলতে উচ্ছ্বসিত কণ্ঠে বলল, কৌশিক ভাইকে এক নজর দেখে আসলাম। উফ, কালো শার্টে যা লাগছে না, কাঁচাই চিবিয়ে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। এই লোকটা আমাকে হার্ট অ্যাটাক করে মেরেই ছাড়বে। আচমকা রাইমার মুখে কৌশিকের নামে এই ধরনের কথা শুনে বুকের ভেতর ধক করে উঠল দুবার। বুকটা কেমন জানি মুচড়ে উঠল। মুহূর্তেই চোখের কোটরে এক সমুদ্র নোনা পানি জমে গেল। শুধু পলক ফেলার অপেক্ষা মাত্র। রাইমা আগে পিছে না তাকিয়ে আপন মনে বলে চলেছে, আজ আমি কৌশিক ভাইকে প্রপোজ করেই ছাড়বো, তোমরা দেখে নিও। আর দেরি করতে পারবো না বাবা, পরে যদি বেশি দেরি হয়ে যায়। পাশ থেকে রিয়া উত্তর দিল, তুমি প্রপোজ করলেই কি ভাইয়া মেনে নেবে? না মেনে যাবে কোথায়? আমি কি অসুন্দর নাকি? না, অসুন্দর না, তবে মেবি ভাইয়ের টেস্টের সাথেও যাবে না। না মানে আমাদের পরিবারে আবার আত্মীয়র মধ্যে বিয়ের সম্পর্ক নিষেধ, শুধু শুধু ঝামেলা হবে না। রিয়ার কথা শুনে রাইমা মুখ ভ্যাংচালো। এক বুক আত্মবিশ্বাস নিয়ে বলল, এত নিষেধাজ্ঞা দেখে লাভ নেই। প্রেম ভালোবাসা কি হিসেব কষে হয় নাকি? ব্যাস হয়ে যায়। আমার হয়ে গেছে, কৌশিক ভাইয়েরও হয়ে যাবে। দেখো, আবার প্রেম নিবেদন করতে গিয়ে থাপড় টাপড় খেয়ে শোনা। আমার ভাই তো, আমি জানি তার আবার হুটহাট হাত চলতে পারে। তুবা আর সেখানে বসে থাকতে পারল না। চোখ ফেটে কান্না আসছে। বুকে জন্ম নেওয়া নতুন অনুভূতিগুলো একে একে ভেঙে টুকরো হয়ে যাচ্ছে। এই কষ্ট সহ্য করার মতো নয়। তুবা তাড়াহুড়ো করে ব্যাগটা হাতে নিয়ে সোজা বেরিয়ে গেল ক্যান্টিন থেকে। পেছন থেকে রিয়া রিমি ডেকে উঠল, কিন্তু তুবা সেই ডাকে সাড়া দিল না। ছুটির পর সবাই মিলে গেটের বাইরে এসে দাঁড়িয়েছে। তখন তুবা ক্যান্টিন থেকে বের হওয়ার পর আর কারোর সাথে দেখা হয়নি। নীরব রিমি পুরো ক্লাসে খুঁজেও তুবাকে পায়নি। এখন ছুটি হয়ে গেছে, ওকে না পেলে সবাই বাড়ি ফিরবে কিভাবে? ওদের ভাবনার মাঝেই সেখানে উপস্থিত হলো মৌমিতা আর কৌশিক। কাছাকাছি আসতেই কৌশিকের নজর সবার আগে খুঁজল তুবাকে। কিন্তু এ কি, তুবা কোথায়? কৌশিক গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল। তুবা কোথায়? ও ক্লাস থেকে বের হয়নি এখনো? নীরব রিয়া একে অপরের মুখ চাওয়াচাই করলো। এরপর রিয়া ভয়ে ভয়ে জবাব দিল, ভাইয়া, অফ পিরিয়ডে আমরা সবাই ক্যান্টিনে বসে খাচ্ছিলাম, তখন তুবা ক্যান্টিন থেকে বেরিয়ে এসেছে, কিন্তু ক্লাসে যায়নি। আমরা ওকে খুঁজে পাচ্ছি না, ফোনটাও বন্ধ ওর। খুঁজে পাচ্ছি না বাক্যটা কৌশিকের কানে বজ্রপাতের ন্যায় শোনালো। বুকটা আচমকা মুচড়ে উঠল। হৃৎপিণ্ডের গতি বাড়ল। অজানা ভয়ে কৌশিকের মনকে গ্রাস করে নিল। ছটফট করে উঠল হৃদয়। পাশ থেকে মৌমিতা ধমকে উঠল দুই ভাই বোনকে। বাদর এক একটা। তুবাকে পাওয়া যাচ্ছে না সেটা ছুটির পর বলছিস? আগে কেন জানাসনি? পুরো ক্যাম্পাসে খুঁজেছিস? নীরব রিয়া মাথা উপর নিচ নেড়ে হ্যাঁ বোঝালো। মৌমিতার মন তবুও মানল না। সে কৌশিককে উদ্দেশ্য করে বলল, ভাই চল তো, সবাই চারিদিকে আবার খুঁজে দেখি। আমার মনে হয় ক্যাম্পাসের ভিতরেই আছে তুবা। ছুটির আগে বাইরে বের হওয়া সম্ভব নয়। মৌমিতার কথা কৌশিকের কানে গেল কি না কে জানে। কৌশিক আপন মনে উদ্ভ্রান্তের মতো দৌড় লাগালো স্কুলের মাঠের দিকে। বাকি তিন ভাই বোনও তিন দিকে ছড়িয়ে পড়ল। কৌশিক পাগলের মতো পুরো স্কুল বিল্ডিং খুঁজল। মাঠ পেরিয়ে রিয়ার কলেজের বিল্ডিংও খুঁজল, কিন্তু তুবা কোথাও নেই। উদ্ভ্রান্তের মতো দৌড়াতে দৌড়াতে কৌশিকের নজর আটকে গেল কলেজের পেছন দিকের পুরনো বাগানে। সারি সারি মেহগিনি গাছের গোড়ায় উল্টো মুখে বসে আছে কেউ। পেছন থেকে শুধুমাত্র কোমর সমান লম্বা চুলগুলো দেখা যাচ্ছে। কৌশিকের চিনতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না। অত্যাধিক রাগে ফুঁসে উঠল কৌশিক। চোয়াল জোড়া শক্ত হয়ে গেল। মনে মনে ঠিক করলো আজ এই মেয়েটার দাঁত দুই তিনটে তুলেই ছাড়বে। ভাবনা মোতাবেক রাগে অগ্নিশর্মা হয়ে এগিয়ে গেল কৌশিক। কাছাকাছি গিয়ে যেই না জোরে সরে ধমক দেবে, আচমকা দুবার কান্নার শব্দ শুনে থেমে গেল। মেয়েটা দুই হাতে মুখ চেপে ধরে করুণ স্বরে কাঁদছে। কান্নার সুর এতই বেদনাদায়ক ছিল যে কৌশিকের পাঁজরা টলে উঠল। বুকের পাঁজর ভেঙে আসলো। কৌশিক দুর্বলের ন্যায় তুবার পাশে গিয়ে বসল। পাশে কারোর উপস্থিতি অনুভব করে কান্না থামিয়ে দিল তুবা। পাশে না ফিরেও বেশ বুঝতে পারল কে হতে পারে, তাই ফিরে না তাকিয়ে মুখ ঘুরিয়েই রইল।
কৌশিক নিজের ব্যাগ থেকে পানির বোতল বের করে তুবার দিকে এগিয়ে দিল, কণ্ঠস্বর ভিজায় ঠান্ডা। কি হয়েছে? এইভাবে বসে কাঁদছিস কেন? কেউ কিছু বলেছে? আপনার নামটা বল, জাস্ট পুঁতে রেখে দেবো তাকে। তুবা জবাব দিল না, পানির বোতলও নিল না, কিন্তু হুট করেই একটা অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল। হঠাৎ ঘুরেই কৌশিককে শক্ত করে জড়িয়ে ধরল। দুবার মাথা গিয়ে ঠেকল কৌশিকের বুকে। আচমকা দুবার ছোঁয়ায় কৌশিকের হৃদস্পন্দনের গতি বেড়ে গেল। বুক কাঁপতে শুরু করলো। বুকের ভেতর খুব কষ্টে দমিয়ে রাখা অনুভূতিগুলো নড়ে চড়ে উঠল। তুবা কাঁদছে, আবারও কাঁদছে। কেঁদে কেটে কৌশিকের বুকের পাশের শার্ট ভিজিয়ে দিচ্ছে, কণ্ঠস্বর ব্যথাতুর। আমার সীমার বাইরে গিয়ে বড় একটা কথা বলতে চাই কৌশিক ভাই। আপনি কি রাগ করবেন? কি কথা? আগে বলুন, আপনি রাগ করবেন না? আমার থেকে দূরত্বও বাড়াবেন না, কথা দিন। কৌশিকের মনে অজানা ভয় জেঁকে বসল। এ কি অদ্ভুত কথাবার্তা! দুবার থেকে দূরে যাওয়ার কথা তো কৌশিক ভাবতেও পারে না। পরিবারের কথা ভেবে বহু কষ্টে নিজের অনুভূতিগুলো ছেলেটা লুকিয়ে রাখে, কিন্তু তাই বলে দূরে চলে যাবে কিভাবে? ও কি দম আটকে মরে যাবে না? মনের মধ্যে হাজারো দ্বন্দ্ব নিয়ে দুবার মাথায় হাত রাখলো কৌশিক, আশ্বাস দিয়ে বলল, রাগও করবো না, দৌড়ে যাবো না। এবার পেটের ভেতর যা আছে সব উগরে দে। তুবা থামল, সময় নিয়ে কৌশিকের বুক থেকে মাথা তুলল। কৌশিকের মুখোমুখি হয়ে বসে চোখে চোখ রাখলো, মনে শত শত সংকোচ নিয়ে মিনমিন করে বলল, যদি বলি আমি আপনাকে ভালোবাসি, তাহলে কি আমার পাপ হবে কৌশিক ভাই? বোকার মতো প্রশ্নটা করেই আশাভরা নয়নে তাকালো তুবা। কৌশিক তুবার দিকেই তাকিয়েছিল। দুজনেই চোখাচোখি হওয়ার এক পর্যায়ে কৌশিক মুখ ঘুরিয়ে নিল। তুবার অগোচরে ঠোঁট কামড়ে হাসলো। সেই হাসির স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড। এরপর আবারও ঘাড় ঘুরিয়ে তুবার দিকে তাকালো, কাটকাট কণ্ঠে বলল, পাপ তো হবেই, শুধু পাপ নয়, মহাপাপ। কেন? এই কেনর কোনো জবাব কৌশিক দিল না। তুবার প্রশ্ন সম্পূর্ণ উপেক্ষা করে উঠে দাঁড়ালো। তুবার একটা হাত আলতো করে ধরে বলল, বাড়ি চল। তুবা কিছু বলতে চাইলেও কিন্তু পরক্ষণই মুখটা বন্ধ করে নিল। এক আকাশ মন খারাপ নিয়ে উঠে দাঁড়ালো। মাথা নিচু করে কৌশিকের সাথে পা মেলালো। বুকের ভেতর ধিকি ধিকি করে জ্বলছে তুবার। কৌশিকের মন পড়তে আবারও ব্যর্থ হওয়ায় বুকের জ্বালা বেড়ে গেছে। নিজের আকাশকুসুম ভাবনা নিয়ে চলতে থাকা তুবা যদি একবার পাশে ফিরে তাকাতো, তাহলে দেখতে পেত একজন পাগল প্রেমিকের মুগ্ধ চাহনি। উল্টোপাল্টা চিন্তার দরুন হারিয়ে ফেলল সেই চাহনি দেখার সুযোগ। বাড়ি ফেরার পর থেকেই তুবার মন ভালো নেই। কোনো এক অজানা কারণে মনের মধ্যে খচখচ করছে। ভারাক্রান্ত মন নিয়ে পুরো বাড়ি একবার চক্কর কাটল তুবা, কিন্তু কিছুই ভালো লাগছে না। একবার জামাল সাহেবের কামরাতেও উকুঝুঁকি দিয়েছে। ভদ্রলোক সিরিয়াস ভঙ্গিতে বসে কাজ করছেন, এই জন্য আর তাকে চালানোর সাহস হলো না তুবার। একরাশ বিরক্তি নিয়ে বসার ঘরে চলে আসলো। সোফায় দুই পা গুটিয়ে বসে টিভি অন করলো। রিমোট দিয়ে চ্যানেল ঘুরিয়ে ঘুরিয়ে একটা মুভি চালু করলো। নিজের সম্পূর্ণ মনোযোগ ঢেলে দিল টিভিতে। মিনিট দশেক যেতেই পাশে কারোর উপস্থিতি অনুভব করলো তুবা। টিভি থেকে নজর সরিয়ে পাশ ফিরে চাইল। সঙ্গে সঙ্গে চোখাচোখি হলো রাইমার সঙ্গে। তুবাকে নিজের দিকে তাকাতে দেখে একগাল হাসলো রাইমা। এমনিতেই তুবার মনে শান্তি নেই। কৌশিক এতদিন ধরে ওকে ধোঁয়াশার মধ্যে রেখেছে। তার উপর আজকে তুবা নিজে থেকে ভালোবাসার কথা প্রকাশ করার পরও কৌশিক নির্বিকার, তেমন কোনো প্রতিক্রিয়া দেখায়নি। সরাসরি হ্যাঁও বলেনি, নাও বলেনি। এই দোটানার মাঝে আরেক জঞ্জাল হলো রাইমা। সর্বক্ষণ কৌশিকের সাথে চুইংগামের মতো চিপকে থাকে। কাঁঠালের আঠার চেয়েও ভয়ানক এই মেয়ে, আর এই কারণেই তুবা ওকে পছন্দ করে না। শুধু রাইমা কেন, কৌশিকের আশেপাশে ঘুরঘুর করা কোনো মেয়েকেই তুবা পছন্দ করে না। কিন্তু অপছন্দ হলেও আত্মীয়তার খাতিরে মুখে জোর করে হাসি ফোটালো তুবা। অনিচ্ছা নিয়ে প্রশ্ন করলো, আপনি কেন এসেছেন আপু? মানে কখন এসেছেন? রাইমা কথা বলার সুযোগ পেল যেন। একটু চেপে তুবার কাছাকাছি বসলো, হাসি মুখে বলল, মাত্রই এসেছি। শোনো না তুবা, কৌশিক ভাই কোথায়? রাইমার মুখে কৌশিকের নাম শুনে মুখটা তেতো হয়ে উঠল তুবার। বিরক্তি আরও এক ধাপ বেড়ে গেল। প্রচণ্ড অনীহা নিয়ে তুবা কর্কশ গলায় বলল, জানি না। জানো না মানে? বাসায় নেই? না। কোথায় গেছে? তুবার মন সঙ্গে সঙ্গে চিৎকার করে বলে উঠল, জাহান্নামে গেছে। যাবি তুই? আয়, তোকেও পাঠিয়ে দিই। কিন্তু মুখে সেগুলো একদম প্রকাশ করলো না, বরং ছোট্ট করে জবাব দিল। জানি না। দুবার এমন গাছাড়া জবাব শুনে বিরক্ত হলো রাইমা। ঠিক সেই মুহূর্তে বসার ঘরে আগমন ঘটল কনকচাপা বেগমের। তিনি বাচ্চাদের জন্য সন্ধ্যার নাস্তা বানাচ্ছিলেন। গরম গরম বড়া ভাজা টেবিলে রাখতে রাখতে বললেন, তোর কৌশিক ভাই বিকালে ফুটবল নিয়ে বেরিয়েছে রাইমা। কনকচাপা বেগমকে দেখে হুড়মুড়িয়ে উঠে গেল রাইমা। ঝড়ের গতিতে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরল তাকে। কনকচাপা বেগম হাসলেন, রাইমার মাথায় আলতো করে হাত বুলিয়ে দিলেন, আদুরে কণ্ঠে জিজ্ঞেস করলেন, এসেই ভাইয়ের খোঁজ করা কেন? একটু দরকার ছিল ফুপিয়ে।
তাহলে বস, সন্ধ্যা হয়ে এলো বলে কৌশিক যে কোনো মুহূর্তে চলে আসবে। রাইমা ছোট করে হাসলো, হেসে কনকচাপা বেগমের দিকে একটা টিফিন বক্স এগিয়ে দিল। খুশিতে গদগদ হয়ে বলল। আম্মু পাঠিয়েছে তোমাদের জন্য। কনকচাপা বেগম হাসি মুখে বক্সটা নিজের হাতে নিলেন। রাইমার কপালে চুমু খেয়ে বললেন নাস্তা করতে যেতে। রাইমা মাথা দুলিয়ে সম্মতি জানালো। দুবার মনোযোগ টিভি থেকে বহু আগেই সরে গেছে। ওর সিআইডির চোখ দুটো রাইমা আর কনকচাপা বেগমের দিকেই স্থির। দুই ফুপু ভাইজির মিষ্টি আলাপ দেখে রাগে গা জ্বলে গেল দুবার। দাঁতে দাঁত চেপে সবটা হজম করে চুপচাপ বসে রইল। রাইমা পুনরায় এসে দুবার গা ঘেঁষে বসলো। কিছুটা চাপা কণ্ঠে ফিসফিস করে বলল। একটু সাহায্য করবে তুবা? দুবার চোখ দুটো তখন টিভির দিকে ছিল। যদিও মুভিতে তার বিন্দুমাত্র মনোযোগ নেই, মনের মধ্যে তো আবারও সেই উল্টোপাল্টা চিন্তাভাবনা ভর করেছে। কিন্তু ভাবটা এমন ধরে আছে যেন টিভি না দেখতে পারলে তো বা মরেই যাবে। এদিকে প্রশ্ন করে জবাব নেবেই বিরক্ত হলো রাইমা। রিমোটটা নিয়ে ঠাস করে টিভি বন্ধ করে দিল। তুয়ার নজর এবার রাইমার দিকে ঘুরল। কি চাই আপু? বললাম তো সাহায্য চাই। আমি আপনার ছোট, আমি আপনাকে কিভাবে সাহায্য করব? তুমি পারবে করতে। আচ্ছা বলুন কি সাহায্য চাই? ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বলল তুবা। রাইমা আরও একটু চেপে বসলো। আশেপাশে একবার সতর্ক নজর বুলিয়ে তুবার হাতে একটা কাগজ গুজে দিল। ফিসফিস করে বলল। এটা কৌশিক ভাইকে দিবে কেমন? কি এটা? সেটা তোমার না জানলেও চলবে, শুধু এটা দিয়ে বলবে রাইমা আপু দিয়েছে। তবে খবরদার, তুমি কিন্তু ভুলেও ভাঁজ খুলবে না। এসব তোমার মতো বাচ্চাদের পড়া নিষেধ। দুবার ইচ্ছা করলো বিরোধিতা করতে, কিন্তু ও মনটা সায় দিল না। এই কাগজে কি আছে পড়ার জন্য মনটা আকুপাকু করে উঠল। তাই শুধুমাত্র নিজে পড়ার উদ্দেশ্যেই রাজি হয়ে গেল তুবা। রাইমা সেখানে ঘন্টাখানেক সময় ছিল। কৌশিককে বাড়ি ফিরতে না দেখে শেষমেশ অধৈর্য হয়ে ফিরে গেল। তুবার হাতের মুঠোয় তখনও সেই কাগজটা। সুযোগ পেতেই দৌড়ে চলে গেল নিজের ঘরে। দরজা আটকে কাগজের ভাঁজ খুলে মেলে ধরল। সঙ্গে সঙ্গে অশ্রুকণার আগমনে চোখ দুটো ঝাপসা হয়ে এলো দুবার। রাইমা ওই কাগজে গোটা গোটা শব্দে প্রেম নিবেদন করেছে। বড় সড়ো করে লিখে রেখেছে, আই লাভ ইউ কৌশিক ভাই। এই লাইনটা তুবার মনে ব্যথার পাহাড় জাগিয়ে তুলল যেন। তুবা হাঁসফাঁস করে উঠল। কান দিয়ে গরম ধোঁয়া বের হচ্ছে, হৃৎপিণ্ড টিপটপ করে আওয়াজ পাচ্ছে। এই অসহ্য পরিস্থিতি থেকে বাঁচতেই সোজা বাথরুমে চলে গেল তুবা। বাথটাবে ডুবে রইল প্রায় ঘণ্টাখানিক। শরীর যখন পুরোপুরি ঠান্ডা হয়ে কাঁপুনি ধরে গেল তখন তুবা পানি থেকে উঠল। ক্লান্ত দেহটা বিছানায় আছড়ে ফেলল অনীহা নিয়ে। তখন রাত 8টা। কৌশিক সবে মাত্র বাড়ি ফিরেছে। বিকেলে ফুটবল খেলতে বের হলেও খেলা শেষে কোথাও একটা গিয়েছিল, এই জন্য ফিরতে ফিরতে এত রাত। বাড়ির সকলে একে একে ড্রয়িং রুমে উপস্থিত হচ্ছে রাতে ডিনার করার জন্য। কৌশিক আর সেখানে না দাঁড়িয়ে সোজা নিজের ঘরে চলে গেল। মিনিট 5 সময় লাগিয়ে ঝটফট গোসল সেরে নিল। একটা ঢিলেঢালা টি শার্ট আর ট্রাউজার পরে নিচে নেমে এলো। ততক্ষণে সবাই নিজেদের মতো একে একে খাওয়ার জন্য বসে পড়েছে। কৌশিক দ্রুত পায়ে এসে নিজের চেয়ারে বসলো। এক হাতে মাথার পেছনের চুল ঝাড়তে ঝাড়তে পাশ ফিরে তাকালো। কিন্তু এ কি, তুবার চেয়ার খালি। ভ্রু কুচকে একবার পুরো টেবিলে নজর বোলালো কৌশিক। তুবা খেতে নিচে নামেনি। কৌশিক নিচে থেকে কিছু বলবে তার আগে জামাল সাহেব প্রশ্ন করলেন। তুবা মামুনি কোথায়? ও কেন আসেনি? ময়না বেগম জবাব দিতে পারলেন না। কাজের চাপে মেয়েকে ডাকতে ভুলে গেছেন। তৎক্ষণাৎ রিয়া উঠে দাঁড়ালো। সবাইকে আশ্বাস দিয়ে বলল, আমি ডেকে আনছি ওকে। বলেই রিয়া দৌড়ে উপরে চলে গেল। বাড়ির গিন্নিরা খাবার পরিবেশনে ব্যস্ত হয়ে পড়লেন। মিনিটের মাথায় রিয়া দৌড়ে নিচে নেমে এলো। দৌড়ের গতি দেখে মনে হচ্ছে কোনো প্রতিযোগিতায় নেমেছে। রিয়া সিঁড়ি দিয়ে নামতে নামতে চিৎকার করে বলল, বড় চাচ্ছু, ছোট মা, তুপার গায়ে খুব জ্বর, ও কোনো কথাও বলছে না। আচমকা রিয়ার কথাগুলো বিস্ফোরণ হলো পুরো ঘর জুড়ে। কৌশিক চমকে পিছন ফিরে তাকালো। বুকটা হঠাৎ করেই মুচড়ে উঠল। চোখে মুখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। অন্য কেউ ওঠার আগেই কৌশিক দৌড়ে চলে গেল তুবার ঘরে। পেছন পেছন বাকিরাও গেল। বাড়ির সবচেয়ে আদরের দুলালির জ্বর হয়েছে, এতে কি বাড়ির মানুষেরা ঠিক থাকতে পারে? না, পারে না। কেউ ঠিক নেইও। এই যেমন মেয়ের চিন্তায় বাড়ির 3 কর্তা অস্থির হয়ে উঠেছেন। বাড়ির গিন্নিরা মেয়ের চারিদিকে বসে হাত পা মালিশ করে দিচ্ছেন। ভাই বোনেরা চিন্তিত মুখে তুবার মাথার কাছে দাঁড়িয়ে আছে। আর তুবা, সে তো জ্বরে অচেতন হয়ে বিছানার চাদরের সাথে লেপ্টে আছে। জামাল সাহেবের ঝাড়িতে 10 মিনিটের মাথায় বাড়িতে ডাক্তার এসে হাজির। পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন জ্বর উঠেছে 104 ডিগ্রি। ডাক্তার ওষুধপত্র লিখে দিয়ে বিদায় নিলেন। যাওয়ার আগে আশ্বাস দিয়ে গেলেন কিছুই হয়নি, ওষুধ খেলেই জ্বর ভালো হয়ে যাবে। ডাক্তারের সান্ত্বনা বাণীতে এই স্বস্তি ফিরে পেল সবাই। রাতে তুবার কাছে থেকে গেল মৌমিতা। বাকিরা সবাই যার যার ঘরে চলে গেল। রাত তখন প্রায় 2টা ছুঁই ছুঁই।
কৌশিক নিজের ঘরে পাগলের মতো ছটফট করছে। নির্ঘুম চোখ দুটো চিন্তায় বন্ধ হতে চাইছে না। পরিবারের উপস্থিতিতে তুবার কাছে যেতে পারেনি কৌশিক, এজন্য মনটা একটু বেশিই আনচান আনচান করছে। শেষমেশ মনের সাথে দ্বন্দ্বে হেরে পা বাড়ালো তুবার ঘরের দিকে। কৌশিক জানে আজ মৌমিতা আছে তুবার সাথে, এই সুযোগটাই কাজে লাগালো। ধীরে সুস্থে তুবার ঘরের দরজার সামনে এসে 2 আঙুলের টোকায় ঠকঠক শব্দ করলো। মৌমিতা এতক্ষণ ধরে জেগে থেকে মাত্রই একটু ঘুমিয়েছিল। এমন সময় দরজায় টোকা পড়ায় উঠে দাঁড়ালো। হাঁ করে হাই তুলতে তুলতে এসে দরজা খুলে দিল। দরজার সামনে কৌশিককে দেখে নিমেষেই ঘুম উড়ে গেল মৌমিতার। ভ্রু কুঁচকে প্রশ্ন করল, এ কি ভাই, তুই এত রাতে? একটু বাইরে যেত মৌ, কেন? দরকার আছে। মৌমিতা হকচকিয়ে গেল। আচমকা মাঝরাতে তার ভাইয়ের অন্যায় আবদার শুনে মাথা ঘুরে উঠল। একবার ঘাড় ঘুরিয়ে ঘুমন্ত তুবার দিকে তাকালো, তারপর ঘুরে কৌশিকের দিকে তাকালো। নিজের ভাইয়ের ব্যাকুল চাহনির অর্থ বুঝতে বিন্দু মাত্র বেগ পেতে হলো না মৌমিতার। এছাড়া যমজ হওয়ায় একে অপরের মনের ভাব খুব সহজেই বুঝে যায় ওরা। মৌমিতা বেশ বুঝতে পারছে তার ভাইয়ের চাওয়া। তুবার প্রতি কৌশিকের দুর্বলতাও মৌমিতা টের পায়। কিন্তু এর পরিণাম কি? পরিবার কি মেনে নেবে? মৌমিতা ভয় ভয় চাহনিতে তাকিয়ে বলল, তুই ভুল করছিস ভাই। ঠিক ভুল আমি বুঝে নেব, তুই বের হ। বাবা জানতে পারলে কেলেঙ্কারি হয়ে যাবে। তুই না বললে কেউ জানবে না। মৌমিতা হতাশ হলো, তর্ক করার ভাষা হারালো। হাল ছেড়ে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে কড়া ভাষায় জানিয়ে দিল, সময় মাত্র 10 মিনিট, ঠিক 10 মিনিটের মাথায় আমি ফিরে আসব। যদি এর 1 মিনিটও এদিক সেদিক হয় না, তাহলে আমি সব কিছু বাবাকে বলে দেবো কিন্তু। কড়া ভাষায় কথাগুলো বলেই সেখান থেকে চলে গেল মৌমিতা। কৌশিক শক্ত চোখে ওর যাওয়ার পানে তাকিয়ে রইল। বিড়বিড় করে বলল, শখচন্ডী, চুড়াল একটা। নিচু স্বরে মৌমিতাকে 2-4টা গালি দিয়ে দরজাটা আস্তে করে আটকে দিল কৌশিক। এরপর দ্রুত পায়ে চলে গেল তুবার কাছে। জ্বরে অচেতন তুবা লেপ্টে আছে বিছানার সাথে। মুখটা এই কয়েক ঘন্টার ব্যবধানেই কেমন শুকিয়ে গেছে। কৌশিকের বুকটা মুচড়ে উঠল। তুবার শুকনো মুখ ওর বুকে বিষাক্ত ছুরি বিধিয়ে দিল। কৌশিক একটানে তুবাকে নিজের সাথে জড়িয়ে নিল, শক্ত করে চেপে ধরল বুকের সাথে। তুবার আগুন উত্তাপ কপালে আলতো করে ঠোঁট ছোঁয়ালো। সঙ্গে সঙ্গে জ্বলন্ত আগুনে ঝলসে গেল যেন ঠোঁটজোড়া। কৌশিকের চোখ জ্বলে উঠল। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল চোখের কার্নিশ বেয়ে। কপালে পানির ছোঁয়া পেয়ে নড়ে উঠল তুবা। ভারী চোখের পাতা টেনে ছড়ালো। ঘোলাটে চোখে সুদর্শন কৌশিকের মুখটা জ্বলে উঠল যেন। মাথা সামনে ঝুঁকিয়ে রাখায় কৌশিকের বড় বড় সিল্কি চুলগুলো কপাল ছড়িয়ে ছড়িয়ে আছে। তুবা অজ্ঞানে হাসলো, কণ্ঠস্বর মাতালের মতো শোনালো, আপনি চলে গেছেন কৌশিক ভাই? কৌশিক ওপর নিচ মাথা ঝাঁকালো। তুবা ঠোঁট ছড়িয়ে হাসলো। দুর্বল 2 হাতে যথাসম্ভব শক্ত করে জড়িয়ে ধরল কৌশিককে। জ্বরের ঘোরে এলোমেলো কণ্ঠে বলল, আপনাকে আর যেতে দেব না কৌশিক ভাই। হ্যাঁ, আমার সাথে বেঁধে রাখবো আমি আপনাকে। ওই চিঠিও আপনাকে দেব না আমি। না, না, না। কৌশিক আবারও তুবার আগুন উত্তপ্ত কপালে ঠোঁট ছোঁয়ালো। অত্যন্ত ধীর কণ্ঠে ফিস ফিস করে বলল, কোথাও যাব না জান, তুই বললেও যাব না। আমাকে বরং তোর কাছে বেঁধে রাখ। কসম, সারা জীবন তোর কাছেই থাকবো, খুব কাছে। অত্যন্ত ঠান্ডা স্বরে বাক্যগুলো আওড়ালো কৌশিক। হাতের বন্ধন দৃঢ় করল, যেন বুকের চামড়া ভেদ করে তুবাকে ভেতরে ঢুকিয়ে নেওয়ার প্রয়াস। অত্যধিক চাপে হাঁসফাঁস করে উঠল তুবা। ওঠার চেষ্টা করল, বিড়বিড় করে আওড়ালো। উফ, ব্যথা লাগে। কৌশিক তবুও ছাড়ল না, কণ্ঠস্বর প্রতিবাদী শোনালো, লাগুক, আমাকে যে দফায় দফায় পড়াস তার বেলায় আমার কি ব্যথা লাগে না? আমি কি কষ্ট পাই না? এই মাঝরাতে চুল ভেজে কেন তোর? আমার ইচ্ছে। সে তো বুঝতেই পারছে, ইচ্ছে করে জ্বর বাঁধিয়েছিস। এবার শক্ত করে জাপটে ধরে হাড় করে ভেঙে দেই। কি বলিস? অন্য কোনো শাস্তি দেওয়ার তো অধিকার নেই আমার। সব অধিকার আপনারই। কৌশিক থমকে গেল, তীক্ষ্ণ চোখে তুবার মুখের দিকে তাকালো। নির্নিমেষ তাকিয়েই রইল কয়েক মুহূর্ত। তুবা তখনও চোখ বন্ধ করে বিড়বিড় করছে। কিছু কথা বোঝা যাচ্ছে, আবার কিছু জড়িয়ে যাচ্ছে। কৌশিক মাথা ঝুঁকিয়ে তুবার মুখের কাছে কান পেতে দিল। সঙ্গে সঙ্গে কানে ভেসে এলো হৃদয় শীতল করা কিছু মধুর বাক্য। আই আই লাভ ইউ কৌশিক ভাই। ভালোবাসি আমি আপনাকে। আপনি কি আমায় একটুও ভালোবাসেন না? কৌশিকের বুকে আচমকা প্রশান্তি ছড়িয়ে পড়ল। ভীষণ সুখ সুখ অনুভূতি হচ্ছে। তুবার আগুন উত্তপ্ত দেহটা বুকে জড়িয়েও ভেতরটা ঠান্ডা অনুভব হলো। কৌশিক আরও একটু ঝুঁকল। জ্বরে বেহুশ তুবার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, আমাকে ভালোবাসিস? তুবা চোখ বন্ধ রেখে উপর নিচ মাথা ঝাঁকালো। কৌশিক আবারও প্রশ্ন করল, কতটা ভালোবাসিস? অনেক বেশি। বলতে বলতে তুবা হঠাৎ করেই ঠোঁট ভেঙে কেঁদে ফেলল। বন্ধ চোখের কার্নিশ বেয়ে ফুটন্ত গরম পানির ন্যায় অশ্রু ঝরে পড়ল। তুবা 2 হাতে কৌশিকের গলা জড়িয়ে ধরল।
কৌশিকের গলার ভাঁজে মুখ গুজে ফুপিয়ে উঠল। আচমকা এতবার কান্না দেখে হকচকিয়ে গেল কৌশিক। ব্যতিব্যস্ত হয়ে জিজ্ঞেস করল, কাঁদছিস কেন? আমার কষ্ট হচ্ছে, খুব কষ্ট পাচ্ছি। বুকে ব্যথা করছে আমার, কান্না পাচ্ছে অনেক। আমি কি করব? আপনি কেন আমায় ভালোবাসেন না? বলতে বলতে আবারও ফুপিয়ে উঠল। কৌশিক হালকা হাসল। তুবার মাথায় আলতো করে হাত বুলিয়ে ফিসফিস করে বলল, বহু কষ্ট অনুভূতিগুলো দমিয়ে রেখেছে, সেগুলো নিজ হাতে খুঁটলে খুঁটলে বের করছিস তো। এমন ভালোবাসা কিন্তু সহ্য করতে পারবি না, অতিষ্ঠ হয়ে উঠবি। তুবা কোনো জবাব দিল না, শান্ত নদীর মতো নিশ্চুপ রইল। গুনগুন করে কেটে গেল কিছু সময়। কৌশিক তুবার মাথাটা এক হাতে উঁচু করে ধরল। কৌশিকের হাতের উপর হেলে পড়ল তুবার মাথা। জ্বরটা মাথায় চড়ে গেছে মেয়েটার, গায়ের তাপমাত্রা হুড়হুড় করে বাড়ছে, এই জন্য হয়তো হুঁশ ধরে রাখতে পারছে না। তুবার রোগাক্রান্ত শুকনো মুখটা কৌশিকের ভেতরটা নাড়িয়ে দিল। ব্যথায় জর্জরিত হলো বুক। তুবার ছেড়ে দেওয়া শরীরটা নিজের সাথে যত্ন নিয়ে আগলে ধরল। কপালে আরও 2-3 বার ঠোঁট ছোঁয়ালো। ধিমি সুরে ফিসফিস করে বলল, আই লাভ ইউ জান, আই লাভ ইউ ডেসপারেটলি। তুই নিজেও জানিস না আমি তোকে ঠিক কতটা ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এ দেখ না, জ্বর তোর গায়ে উঠেছে, অথচ বুক আমার পড়ছে। তোর কষ্ট আমি সহ্য করতে পারছি না, বুকটা হাহাকার করছে। তুই তাড়াতাড়ি সুস্থ হয়ে আমার বুকের জ্বলন কমিয়ে দিয়ে যান। তোর দহনে আমি যে নিঃশেষ হয়ে যাচ্ছে। কৌশিকের কণ্ঠ ছিল এক বুক ব্যাকুলতা। এই মুহূর্তে তুবা হুঁশে থাকলে একজন পাগল প্রেমিকের বুক ফাটা আর্তনাদ দেখতে পেত। ব্যাকুল দুই চোখে এক সাগর ভালোবাসা দেখতে পেত। মনের সকল সংশয়, সকল ভয় দূর হয়ে যেত। কিন্তু অভাগী মেয়েটা এমন কোমল মুহূর্তে জ্ঞান হারিয়ে পড়ে আছে। মিনিট খানেকের মাথায় দরজায় টোকা পড়ল। সঙ্গে শোনা গেল মমিতার চিকন সুর, ভাই, তোর টাইম শেষ, দরজা খোল। কৌশিক ঘাড় ঘুরিয়ে তাকালো একবার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গেল। ইচ্ছে করছে মমিতার গলা টিপে ধরে ওর টাইমও শেষ করে দিতে। কৌশিকের একদমই মন চাইল না তুবাকে ছাড়তে, কিন্তু এইভাবে থাকাও ঠিক হবে না। পাছে যদি বাড়ির কেউ জেনে যায়, তুবা চাপের মুখে পড়বে। নানান ভাবনা চিন্তা করে তুবাকে আস্তে করে শুইয়ে দিল কৌশিক। এরপর কাঁথা টেনে পুরো শরীর সুন্দর করে ঢেকে দিল। নিচে দাঁড়িয়ে নিজের টি-শার্ট টেনে টুনে ঠিক করতে করতে দরজা খুলে দিল। সঙ্গে সঙ্গে ভেতরে ঢুকলো মৌমিতা। সবার আগে তাকালো বিছানায় শুয়ে থাকা তুবার দিকে, এরপর ঘাড় ঘুরিয়ে তাকালো নিজের ভাইয়ের দিকে। কর্কশ কণ্ঠে জিজ্ঞেস করলো, তোর কাজ শেষ? শেষ আর করতে দিলে কোথায়? খুলতে আর পড়তে 10 মিনিট লেগে যায়, বাকি কাজ করবো কখন? এত কম সময়ে কাজ হয়? ভাবলেশীন ভঙ্গিতে এই জবাব দিল কৌশিক। মৌমিতার চোখ দুটো বড় বড় হয়ে গেল। দেখে মনে হচ্ছে চোখ দুটো যে কোনো সময় কোটর থেকে বেরিয়ে আসবে। মৌমিতা চিকন সুরে আর্তনাদ করে উঠল, মানে কি করেছিস তুই ওর সাথে? ওর সাথে আজে বাজে কিছু করলে আমি কিন্তু তোকে ছাড়বো না, বলে দিলাম। বলে বড় উপকার করলে ছাড়িস না, তুই বরং আমার পা ধরে বসে থাক। মৌমিতার আগে হিসিস করে উঠল। দুরন্ত পায়ে দুবার কাছে গিয়ে একটানে কাঁথা সরিয়ে দিল। আচমকা কাঁথা সরিয়ে দেওয়ায় শীতে থরথরিয়ে কেঁপে উঠল তুবা। গায়ের জামা টেনে শীত নিবারণের চেষ্টা করল। সব কিছু ঠিকঠাক আছে দেখে মৌমিতা হৃদয় আরও কুঁচকে গেল। ঠিক সেই মুহূর্তে কৌশিক বিদ্রুপ করে বলে উঠল, ব্রেনটা খুলে ওয়াশ করে আয়, ওটা নোংরায় ভরে গেছে। তোর বোনের সাথে আমি কিছু করিনি। তাহলে এমন বললি কেন? আমার মুখ, আমার ইচ্ছা, আমি যা খুশি বলবো। তুই দিন দিন অসভ্য হয়ে যাচ্ছিস ভাই। কৌশিকের গা ছাড়া জবাব। তো সভ্য ছিলাম কবে? দুনিয়ার সামনে নিজেকে জেন্টলম্যান হিসেবে প্রেজেন্ট করলেও তোর সামনে কখনো করিনি। মায়ের পেটে একসাথে ছিলাম, দুনিয়াতে একসাথে এসছে। তোর তো আমাকে ভালো জানার কথা। জানি বলেই বলছি, তুই ভুল করছিস ভাই। আমি জানি না তোদের সম্পর্ক ঠিক কত দূর এগিয়ে গেছে, কিন্তু যত দূরে যাক না কেন, থেমে যা। বাবা জানতে পারলে বাড়িতে ঝড় বয়ে যাবে। তুই আছিস কি করতে? ঝড় তুই থামাবি। মৌমিতা চেতে উঠল। কোমরে 2 হাত বেঁধে ঝগড়া করার ভঙ্গিতে বলল, তোর তো আমি 4 আনার উপকারও করব না। ভেবে বলছিস তো? দেখিস ভবিষ্যতে আবার তোর আমার উপকার না লাগে। ভাষা খবর কানে এলো, পরীক্ষা শেষে তোর জন্য পাত্র দেখা শুরু হবে। ভাবছি ডক্টর রাতুলকে আমি বরং বিয়ের দাওয়াত দিই, কি বলিস? এই পর্যায়ে থতমত খেয়ে গেল মৌমিতা। অজানা ভয়ে বুক কেঁপে উঠল। বিয়ের কথা শুনে গলা শুকিয়ে গেল। রাতুলের সাথে মৌমিতার সম্পর্ক 2 বছর ধরে, কিন্তু এখনও মৌমিতা বাসায় জানানোর সাহস পায়নি। এরই মধ্যে জামাল সাহেব মেয়ের বিয়ে নিয়ে চিন্তাভাবনা শুরু করেছেন। প্রেম ভালোবাসা জামাল সাহেবের অপছন্দ বিধায় মৌমিতা সাহস করে বলতেও পারছে না ওর একজনকে পছন্দ।
নানান ভাবনা চিন্তায় বুকে ভয় জেগে বসল মৌমিতার। বোনের এমন ভীতু মুখভঙ্গি দেখে বাঁকা হাসল কৌশিক। এক পা দুপা করে এগিয়ে এসে মৌমিতার হাত থেকে কাঁথাটা টান দিয়ে নিয়ে নিল। এরপর কাঁপতে থাকা তুবার গায়ে সুন্দর করে কাঁথা জড়িয়ে দিল। মাথায় আলতো করে হাত বুলিয়ে জ্বরে কাঁপতে থাকা তুবাকে সান্ত্বনা দিল। ঝুঁকে গিয়ে কপালে ছোট্ট করে চুমু খেল। ধীর কণ্ঠে ফিসফিস করে বলল, মাফ করে দিস জান। অধিকার থাকলে এই মুহূর্তে তোকে বুকে জড়িয়ে রাখতাম, নিজের সমস্যাটা তোর কাছে ঠেলে দিতাম, কিন্তু পারছি না, আমার হাত পা বাঁধা। ব্যর্থ চাহনি দিয়ে উঠে দাঁড়ালো কৌশিক। যাওয়ার আগে মৌমিতার মাথায় হালকা থাপ্পড় মেরে বলে গেল, ওর খেয়াল রাখিস। এরপর ঝড়ের গতিতে ঘর থেকে বেরিয়ে গেল। মৌমিতা পেছন থেকে নিচু স্বরে চেঁচিয়ে উঠল,